সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দক্ষিণ আমেরিকা মহাদেশ এই চ্যাপ্টারটি থেকে সমস্ত এলআইকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, আমাজন নদীকে কেন বিশ্বের বৃহত্তম নদী বলা হয়? কারণগুলি ব্যাখ্যা করো। আমাজন নদী আয়তন ও জলপ্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম। এর প্রধান কারণগুলি হলো, প্রথমত, আমাজন নদী অববাহিকার আয়তন 70.5 লক্ষ বর্গ কিমি, যা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। দ্বিতীয়ত, এই নদী নিরক্ষীয় বৃষ্টিপাত অঞ্চলে অবস্থিত হওয়ায় সারা বছর প্রচুর বৃষ্টিপাত পায়, ফলে এর জলপ্রবাহ বিশাল। তৃতীয়ত, আমাজনের 1000-এর চেয়েও বেশি উপনদী রয়েছে, যাদের মধ্যে অনেকগুলির দৈর্ঘ্য গঙ্গার থেকেও বড়। এই বিপুল সংখ্যক উপনদী আমাজনকে বিশাল পরিমাণ জল সরবরাহ করে। চতুর্থত, এই নদী প্রতি সেকেন্ডে প্রায় 2,09,000 ঘনমিটার জল আটলান্টিক মহাসাগরে ফেলে, যা বিশ্বের অন্য যে কোনো নদীর তুলনায় অনেক বেশি। এই সমস্ত ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে আমাজনকে বিশ্বের বৃহত্তম নদী বলা হয়। নেক্সট, সেলভা অরণ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরহরিত অরণ্য বা সেলভা বিশ্বের বৃহত্তম বৃষ্টি অরণ্য। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল, এই অঞ্চলের গাছগুলি অত্যন্ত ঘনভাবে জন্মায় এবং এদের উচ্চতা 40 থেকে 50 মিটার পর্যন্ত হয়। দ্বিতীয়ত, গাছগুলির চওড়া পাতাগুলি একত্রে মিলে উপরের দিকে একটি চাঁদোয়া বা ক্যানোপি তৈরি করে, যার ফলে অরণ্যের ভেতরে সূর্যালোক পৌঁছতে পারে না। তৃতীয়ত, অরণ্যের তলদেশ সবসময় স্যাঁতস্যাঁতে ও অন্ধকার থাকে, একে চিরগোধূলির অঞ্চলও বলা হয়। চতুর্থ, এখানে একই স্থানে বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায় এবং অরণ্যটি অত্যন্ত দুর্গম। 5, এই অঞ্চলের প্রচুর লতানো গাছ ও লিয়ানাস এবং পরজীবী উদ্ভিদ দেখা যায়। এই অরণ্য পৃথিবীর 20% অক্সিজেন যোগান দেয়। নেক্সট, পম্পাস অঞ্চলকে কেন দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়? আর্জেন্টিনার পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। একে শস্য ভাণ্ডার বলার কারণগুলি হলো, 1 নম্বর, এই অঞ্চলের উর্বর পলিমৃত্তিকা ও লোয়েস মৃত্তিকা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। 2 নম্বর, এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং পরিমিত বৃষ্টিপাত গম উৎপাদনের জন্য আদর্শ। 3, উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখানে ব্যাপক হারে কৃষিকাজ করা হয়। 4, গম উৎপাদনে এই অঞ্চল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। 5, গম ছাড়াও এখানে ভুট্টা, যব, বার্লি, তিসি প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই বিপুল শস্য উৎপাদনের কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। নেক্সট, পম্পাস অঞ্চলের পশুপালনের উন্নতির কারণগুলি কি কি? পম্পাস অঞ্চল বিশ্বের শ্রেষ্ঠ পশুপালন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এই অঞ্চলের উন্নতির প্রধান কারণগুলি হল, 1 নম্বর, পম্পাসের বিস্তীর্ণ তৃণাঞ্চল গবাদি পশু ও ভেড়া পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ সরবরাহ করে। 2, এখানকার আলফা আলফা নামক পুষ্টিকর ঘাস পশুদের দ্রুত বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য সহায়ক। 3, এই অঞ্চলের আধুনিক পদ্ধতিতে পশু প্রজনন পালনের জন্য বিশাল খামার বা এস্টেন্সিয়া গড়ে তোলা হয়েছে। 4, শীতল জলবায়ুর কারণে পশুজাত দ্রব্য যেমন মাংস ও দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে। 5, উন্নত পরিবহন ব্যবস্থা ও হিমঘরের সুবিধা পশুজাত দ্রব্য বিদেশি বাজারে দ্রুত রপ্তানি করতে সাহায্য করে। এই সমস্ত কারণে পম্পাস অঞ্চল পশুপালনের জন্য অত্যন্ত উন্নত। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ আমেরিকার জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি? বিস্তারিতভাবে আলোচনা করো। দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু মূলত 5টি প্রধান বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত। 1, অক্ষাংশগত অবস্থান। মহাদেশটির উত্তর অংশ নিরক্ষরেখার কাছে হওয়ায় উষ্ণ এবং দক্ষিণ অংশ শীতল। সমুদ্র থেকে দূরত্ব। মহাদেশের উত্তরাংশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের প্রভাব সেখানে কম। ভূমির উচ্চতা। আন্দিজ পর্বত ও বিভিন্ন মালভূমি উচ্চতা কারণে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও অনেক স্থান শীতল থাকে। সমুদ্র স্রোত। পূর্ব উপকূলের উষ্ণ ব্রাজিল স্রোত উষ্ণতা বাড়ায় এবং পশ্চিম উপকূলের শীতল পেরু স্রোত উষ্ণতা কমায়। 5, বায়ু প্রবাহ। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু মহাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে। নেক্সট, আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এর ভৌগোলিক কারণ দাও। আমাজন বিশ্বের বৃহত্তম নদী হওয়া সত্ত্বেও এর মোহনায় কোনো বদ্বীপ নেই। এর প্রধান ভৌগোলিক কারণগুলি হল, প্রথমত, আমাজন নদীর জলধারা অত্যন্ত প্রবল বেগে সমুদ্রে পড়ে, যার ফলে পলি থিতিয়ে পড়ার সুযোগ পায় না। দ্বিতীয়ত, আমাজন নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত,
এবং এখানে সমুদ্রের গভীরতা অনেক বেশি। তৃতীয়ত, মোহানা অঞ্চলে আটলান্টিক মহাসাগরের শক্তিশালী সমুদ্র স্রোত ও জোয়ারের বেগ মোহানা থেকে পলি সরিয়ে নিয়ে যায়। চতুর্থত, আমাজন নদী মোহানার কাছে অত্যন্ত চওড়া, প্রায় 40 কিমি হওয়ায় এর স্রোতের তীব্রতা পলি সঞ্চয়ে বাধা দেয়। এইসব কারণে আমাজন নদীর মোহানায় বদ্বীপ গড়ে ওঠেনি। নেক্সট কোয়েশ্চেন, আটাকামা মরুভূমি সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি পৃথিবীর শুষ্কতম স্থান। এর সৃষ্টির প্রধান কারণগুলি হল আটাকামা মরুভূমি আন্দিজ পর্বতের পশ্চিম ঢালে অর্থাৎ বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। পূর্ব দিক থেকে আসা আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধা পেয়ে পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিম দিকে কোনো জলীয় বাষ্প পৌঁছতে পারে না। 2. উপকূল বরাবর প্রবাহিত শীতল পেরু বা হাম্বোল্ট স্রোত সমুদ্রের উপরের বাতাসকে শীতল করে দেয়, যার ফলে বাতাসের জলীয় বাষ্প ধারণের ক্ষমতা কমে যায় এবং বৃষ্টিপাত হয় না। 3. সমুদ্রের থেকে স্থলভাগের দিকে বায়ুপ্রবাহের বাধার ফলে এখানে এক প্রকার স্থায়ী শুষ্ক অবস্থার সৃষ্টি হয়েছে। নেক্সট, দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির বৈচিত্র্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভূপ্রাকৃতিক গঠন অনুসারে দক্ষিণ আমেরিকাকে 4টি ভাগে ভাগ করা হয়। পশ্চিমের পার্বত্য অঞ্চল, মহাদেশের পশ্চিম উপকূল বরাবর উত্তর দক্ষিণ বিস্তৃত পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। উত্তর ও পূর্বের উচ্চভূমি, গায়ানা ও ব্রাজিল উচ্চভূমি প্রাচীন শিলা দ্বারা গঠিত প্রাচীন ভূখণ্ড। 3. মধ্যভাগের বিশাল সমভূমি, আন্দিজ ও পূর্বের উচ্চভূমির মাঝে অবস্থিত অরিনাকো, আমাজন ও লা প্লাটা নদীর পলি দ্বারা গঠিত সমভূমি। 4. পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, আন্দিজ পর্বত ও মহাসাগরের মাঝে অবস্থিত একটি অত্যন্ত সরু সমভূমি। নেক্সট, সেলভা অরণ্যকে কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? আমাজন অববাহিকার গভীর ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এর অসাধারণ পরিবেশগত অবদানের জন্য। এই বিশাল অরণ্য পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% অক্সিজেন একাই সরবরাহ করে। এখানে ঘন ও বিশাল সংখ্যক গাছপালা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিকূল বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন ত্যাগ করে। পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা এবং উষ্ণায়ন রোধে এই অরণ্যের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে একে রূপক অর্থে সমগ্র পৃথিবীর ফুসফুস বলা হয়। নেক্সট, লা প্লাটা নদী ব্যবস্থার বিবরণ দাও। লা প্লাটা দক্ষিণ আমেরিকার একটি প্রধান নদী ব্যবস্থা। এটি মূলত পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নামক 3টি প্রধান নদীর মিলিত প্রবাহ। পারানা ও প্যারাগুয়ে নদী দুটি ব্রাজিলের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ থেকে প্রবাহিত হয়েছে। পরে আর্জেন্টিনার কাছে উরুগুয়ে নদী এদের মিলিত হয়ে লা প্লাটা নামক ধারণ করে এবং আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এই নদী ব্যবস্থাটি দক্ষিণ আমেরিকার অত্যন্ত উর্বর সমভূমি গঠন করেছে এবং এটি এই অঞ্চলের প্রধান জলপথ হিসেবে কাজ করে। মোহানার কাছে এটি একটি বিশাল খাঁড়ির সৃষ্টি করেছে যা নৌ পরিবহনের জন্য অত্যন্ত বিখ্যাত। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। আমাজন অববাহিকা বা সেলভা অরণ্য কেন অত্যন্ত দুর্গম প্রকৃতির? আমাজন অববাহিকা বিশ্বের অন্যতম দুর্গম অঞ্চল। এর কারণগুলি হলো অত্যাধিক উষ্ণতা ও সারা বছর প্রচুর বৃষ্টিপাতের ফলে এখানে চিরহরিৎ গাছের গভীর জঙ্গল সৃষ্টি হয়েছে যা ভেদ করা প্রায় অসম্ভব। অরণ্যের উপরের অংশ ঘন চাঁদাওয়ার মতো ঢাকা থাকায় দিনের বেলাতেও ভেতরে সূর্যালোক পৌঁছায় না। সারা বছর বৃষ্টি হওয়ার ফলে মাটি সবসময় পিচ্ছিল ও কর্দমাক্ত থাকে। এই অঞ্চলের বিষাক্ত সাপ, হিংস্র জন্তু ও অসংখ্য রোগজীবাণুবাহী কীটপতঙ্গের অধিক্য আছে। 5. উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব এবং অস্বাস্থ্যকর জলবায়ু এই অঞ্চলের মানুষের বসবাসের অযোগ্য ও দুর্গম করে তুলেছে। নেক্সট, কুইটো শহরকে কেন চির বসন্তের দেশ বলা হয়? ইকুয়েডরের রাজধানী কুইটো শহরটি নিরক্ষরেখার খুব কাছে অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলের নিয়ম অনুযায়ী এখানে সারা বছর প্রখর গরম থাকার কথা ছিল, কিন্তু শহরটি আন্দিজ পর্বতের প্রায় 2850 মিটার উঁচুতে অবস্থিত হওয়ায় উচ্চতার প্রভাবে উষ্ণতা অনেক কমে যায়। এখানে সারা বছরে একটি নাতিশীতোষ্ণ ও আরামদায়ক আবহাওয়া বিরাজ করে, যা বসন্তকালীন আবহাওয়ার মতো মনোরম। সারা বছর আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকে এবং কখনো খুব বেশি গরম বা খুব শীত পড়ে না। এই মনোরম ও আরামদায়ক আবহাওয়ার কারণে কুইটো শহরকে চিরবসন্তের দেশ বলা হয়। নেক্সট, দক্ষিণ আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। দক্ষিণ আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ সরাসরি জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে আমাজন অববাহিকার ঘন চিরহরিৎ সেলভা অরণ্য গড়ে উঠেছে। ক্রান্তীয় মণ্ডলে যেখানে বৃষ্টিপাত মাঝারি ও শুষ্ক দেখা যায় সেখানে ল্যানস ও ক্যাম্পস নামক ঘাস বা তৃণভূমি গড়ে উঠেছে। 3. নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত পম্পাস অঞ্চলে প্রচুর ঘাস দেখা যায় যা পশুপালনের জন্য উপযোগী। 4. আন্দিজ পর্বতের উঁচুতে শীতল জলবায়ুর জন্য আলপাইন উদ্ভিদ ও শৈবাল দেখা যায়।
5. আবার পশ্চিম উপকূলে অত্যন্ত শুষ্ক মরু অঞ্চলে ক্যাকটাস ও কাঁটাযুক্ত ঝোপঝাড় জন্মে থাকে। নেক্সট, দক্ষিণ আমেরিকাকে কেন বিচ্ছিন্ন মহাদেশ বলা হয়? দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন মহাদেশ বলার কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। এই মহাদেশটি পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর ও ড্রেক প্যাসেজ অবস্থিত। পূর্বে উত্তর আমেরিকার সাথে এটি পানামা যোজক দিয়ে যুক্ত থাকলেও 1914 সালে পানামা খাল তৈরির পর থেকে এটি সম্পূর্ণভাবে অন্য মহাদেশগুলির থেকে জলভাগ দ্বারা আলাদা হয়ে পড়ে। ভৌগোলিক ও পরিবেশগত দিক থেকে দক্ষিণ আমেরিকার উদ্ভিদ ও প্রাণীকুল দীর্ঘকাল ধরে অন্য মহাদেশ থেকে আলাদাভাবে বিকশিত হয়েছে। এই চারিদিকে জলবেষ্টিত অবস্থান ও স্বাতন্ত্র্যের কারণে একে বিচ্ছিন্ন মহাদেশ বলা হয়। নেক্সট, আমাজন অববাহিকা শিল্পে অনুন্নত কেন? তার কারণগুলি ব্যাখ্যা করো। আমাজন অববাহিকা সম্পদের ভাণ্ডার হলেও শিল্পে অনুন্নত হওয়ার কারণগুলি হলো অঞ্চলের গভীর সেলভা অরণ্য ও স্যাঁতসেঁতে জমি কারখানা তৈরির জন্য উপযুক্ত নয়। 2. এখানকার জলবায়ু অত্যন্ত অস্বাস্থ্যকর ও ব্যবসা বাণিজ্য বা শিল্প স্থাপনের প্রতিকূল। 3. ঘন অরণ্যের কারণে উন্নত রেলপথ ও সড়কপথ তৈরি করা অত্যন্ত কঠিন, ফলে পরিবহন ব্যবস্থা অনুন্নত। 4. আকরিক লোহা ও খনিজ তেলের সন্ধান মিললেও প্রতিকূল পরিবেশের জন্য তা উত্তোলন করা কষ্টসাধ্য। 5. দক্ষ শ্রমিকের অভাব এবং আধুনিক যন্ত্রপাতির অভাবও এই অঞ্চলের শিল্পোন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলকিউ কোশ্চেন্স। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। এখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।